সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। যারা এখনো টিউশন সেন্টারে অ্যাডমিশন হয়নি, অনলাইনে বা অফলাইনে যারা ভাবছো রেজাল্টের পর অ্যাডমিশন হবে, তাদের জন্য বিশেষ বার্তা আমি বলছি যে রেজাল্টের পাস ফেলের সঙ্গে বা ভালো খারাপ রেজাল্টের সঙ্গে সেকেন্ড সেমিস্টারে পড়ার কোনো সম্পর্কই নেই। কারণ তোমাকে রেজাল্ট খারাপ হলেও তোমাকে সেকেন্ড সেমে পড়তে হবে, ভালো হলেও তো পড়তেই হবে। তাহলে অগত্যা বাড়িতে লেট না করে সেকেন্ড সেমিস্টারে যেহেতু পড়তেই হবে, সময়টাকে নষ্ট করে আগামী দিনে সেকেন্ড সেমিস্টারের রেজাল্টটা খারাপ করার কোনো মানে হয় না। তাই যারা ভাবছো যে সেকেন্ড সেমিস্টারে টিউশন পড়বে বা অনলাইনেও বলো আর অফলাইনেই বলো, অতি সত্বর আমাদের সেন্টারে যোগাযোগ করো, নাম নথিভুক্ত করো, অযথা সময় নষ্ট করো না। আজকে মেজর বাংলা বিষয়ের একটি টপিক তোমাদের আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সেকেন্ড সেমের জন্য। সেকেন্ড সেমে কথা সাহিত্যে রয়েছে তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, স্বর্ণকুমারী দেবী, ঊনবিংশ শতাব্দীর যেসব কথা সাহিত্যিক রয়েছেন, এই তিনজনের সম্পর্কে কথা সাহিত্যের অবদান আমাদের মেজর বাংলা বিষয়ে পড়তে হবে। আজকে আমি যে টপিকটি আলোচনা করছি সেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা সাহিত্যে অবদান। আমরা প্রত্যেকেই জানি বঙ্কিমচন্দ্রকে সাহিত্য সম্রাট বলা হয়। বাংলা সাহিত্যে উপন্যাসের যে ক্রমবিকাশের ধারা, তার হাত ধরেই প্রথম শুরু হয়েছিল। বাংলা কথা সাহিত্যে যে তার অবদান, তার খ্যাতি যে শীর্ষস্থানীয়, সেটা কোনো বলার অবকাশ রাখে না। আজকে আলোচনা করছি বঙ্কিমের কথা সাহিত্যে অবদান। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর যে অবদান, বাংলা উপন্যাসের প্রথম যথার্থ সার্থক শিল্পী বলে তাকে আখ্যা করতে পারি। 1865 খ্রিস্টাব্দে দুর্গেশ নন্দিনী উপন্যাসের মাধ্যমে এবং বঙ্কিমচন্দ্রের যে বঙ্গদর্শন যে পত্রিকা সম্পাদক রূপে যে তার খ্যাতি, তার শীর্ষস্থানীয় অবদান সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন যে বঙ্কিম বঙ্গ সাহিত্যে প্রভাতের সূর্যোদয় বিকাশ করিলেন। অর্থাৎ বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্রই প্রথম প্রভাতের যে সূর্য কিরণ বিচ্ছুরিত করেছিলেন, রবীন্দ্রনাথ অকপটে স্বীকার করেছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দীর্ঘ 14খানা উপন্যাস রচনা করেছিলেন। দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, রজনী, কৃষ্ণকান্তের উইল, যুগলাঙ্গুরীয়, চন্দ্রশেখর অর্থাৎ রাধারানী, সীতারাম, আনন্দমঠ, দেবী চৌধুরানী, অর্থাৎ 14টি উপন্যাস তিনি রচনা করেছিলেন। এই 14টি উপন্যাসকে আমরা 3টি শ্রেণীতে ভাগ করতে পারি। এক হচ্ছে ইতিহাস ও রোমান্স ধর্মী উপন্যাস, দ্বিতীয় হচ্ছে তোমার পারিবারিক ও সামাজিক উপন্যাস, তৃতীয় হচ্ছে তত্ত্ব ও দেশাত্মবোধক উপন্যাস। তোমরা খেয়াল করবে বঙ্কিমের যে 14টা উপন্যাস রয়েছে, আমরা কিন্তু খুব সহজেই আমার একটি লাইন বানানো লাইন, এই লাইনটির মধ্য দিয়ে আমরা বঙ্কিমের কিন্তু 14টি উপন্যাস মনে রাখতে পারি। এই লাইনটা কিন্তু কোনো বইয়ে উল্লেখিত নয়, এটা আমার নিজস্ব তৈরি করা। আমরা বলতে পারি যে দুর্গেশের কপালে মৃণাল বিষ ঢেলে ইন্দিরাকে নিয়ে যুগল চন্দ্রের রজনী কাটায়, কৃষ্ণকান্ত ও রাজসিংহ আনন্দের সঙ্গে দেবী রাধা সীতাকে কথা বলে। তোমরা মিলিয়ে দেখো বঙ্কিমের যে 14টি উপন্যাস রয়েছে, 14টি উপন্যাসের প্রত্যেকটা কথাই কিন্তু এই লাইনটির মধ্যে রয়েছে। দুর্গেশের মানে দুর্গেশ নন্দিনী, কপালে অর্থাৎ কপালকুণ্ডলা, মৃণালিনী, মৃণাল বলতে মৃণালিনী, বিষ ঢেলে অর্থাৎ বিষবৃক্ষ, অর্থাৎ দুর্গেশের কপালে মৃণাল বিষ ঢেলে ইন্দিরাকে নিয়ে অর্থাৎ ইন্দিরা, যুগল মানে যুগলাঙ্গুরীয়, চন্দ্রের অর্থাৎ চন্দ্রশেখর, রজনী কাটা অর্থাৎ রজনী, কৃষ্ণকান্ত ও রাজসিংহ মানে কৃষ্ণকান্তের উইল ও রাজসিংহ, আনন্দের সঙ্গে মানে আনন্দমঠ, দেবী, দেবী বলতে দেবী চৌধুরানী, রাধা অর্থাৎ রাধারানী, সীতাকে কথা বলে অর্থাৎ সীতারাম।
তোমরা দেখছো দেখো এই লাইনটার মধ্যে 14টা উপন্যাসে কিন্তু লুকিয়ে রয়েছে। আমরা এই লাইনটা যদি একটু মনে রাখতে পারি তাহলে 14টা উপন্যাস নিয়ে কিন্তু কোনো সংশয় থাকে না। এমনকি সন যে রয়েছে 1865, 66, 69, 73, 73, 74, 75, 77, 78, 82, 84, 84, 86, 87 আমরা সন সহ কিন্তু আমরা মুখস্থ করতে পারি একটু টেকনিকের আকারে যদি আমরা আলোচনা করি। তাহলে বঙ্কিমচন্দ্রের যে তোমার উপন্যাসগুলো রয়েছে আমরা 3টি ভাগে ভাগ করি। 1 নম্বর বলছি ইতিহাস ও রোমান্স ধর্মী উপন্যাস। ইতিহাস ও রোমান্স ধর্মী উপন্যাসের মধ্যে রয়েছে দুর্গেশ নন্দিনী, প্রথম বাংলার ঐতিহাসিক উপন্যাস। রয়েছে কপালকুণ্ডলা, মৃণালিনী, যুগলাঙ্গুরীয়, চন্দ্রশেখর, রাজসিংহ, সীতারাম, এই কটা রয়েছে রোমান্স ধর্মী উপন্যাস এবং বা ঐতিহাসিক উপন্যাস। বঙ্কিমের প্রথম উপন্যাস এবং প্রথম ঐতিহাসিক উপন্যাস দুর্গেশ নন্দিনী, যেখানে আয়েশা, বিমলা, তিলোত্তমা, জগৎ সিংহের কাহিনী রয়েছে, যা স্কটের একটি উপন্যাস এবং ভূদেব মুখোপাধ্যায়ের অঙ্গুরীয় বিনিময়ের সঙ্গে কিন্তু এর অনেকটা মিল রয়েছে বা প্রভাব রয়েছে। বঙ্কিমের কপালকুণ্ডলা পাশ্চাত্য পরিকাঠামোতে বাংলায় সংস্করণ একটি উপন্যাস, যেখানে নবকুমার কপালকুণ্ডলা ও তার স্ত্রী পদ্মাবতী এবং কাপালিকের এক অভূতপূর্ণ সমন্বয়ে রচিত এটি কপালকুণ্ডলা উপন্যাসটি। মৃণালিনী উপন্যাসে ইতিহাসের ছোঁয়া কম, অর্থাৎ মৃণালিনী যে প্রেম বৈষ্ণব পদাবলীকেও স্মরণ করিয়ে দেয়, অর্থাৎ একটা জনপ্রিয় ছোট গল্পের আকারে রচিত মৃণালিনী উপন্যাসটিও কিন্তু যথেষ্ট সাড়া জাগিয়েছিল পাঠকের মনে। এছাড়া রয়েছে যুগলাঙ্গুরীয় ক্ষুদ্র উপন্যাসটি অনেকটা আধুনিক ছোট গল্পের মতো। চন্দ্রশেখর উপন্যাসে প্রথম অবৈধ প্রণয় কাহিনীর সূচনা ঘটেছে। বঙ্কিমের খাঁটি ঐতিহাসিক উপন্যাস হলো রাজসিংহ, যেখানে চঞ্চল কুমারী, রাজসিংহ এবং ঔরঙ্গজেবের ত্রিকোণ প্রেমের কাহিনী ফুটে উঠেছে। অর্থাৎ রাজসিংহের যে কাহিনী অনেকটা ইতিহাস ভিত্তিক, ঐতিহাসিকতাকে প্রাধান্য দেওয়া হয়েছে, তাই তার শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস হলো রাজসিংহ। এরপর আমরা আলোচনা করছি পারিবারিক ও সামাজিক উপন্যাস। বঙ্কিমচন্দ্রের যে পারিবারিক প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে যে উপন্যাসগুলি আলোয় আলোকিত করেছিলেন তার মধ্যে রয়েছে ইন্দিরা, বিষবৃক্ষ, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাধারানী ইত্যাদি। বঙ্কিমচন্দ্রের ইন্দিরা একটি ক্ষুদ্র উপন্যাস, লঘু চালের সরস গল্প। বিষবৃক্ষে প্রথম একটি সামাজিক উপন্যাস আমরা বলতে পারি বঙ্কিমের। এতে কুন্দনন্দিনীর আত্মহত্যা, হীরার বিকৃত পরিণতি দেখানো হয়েছে। রজনী উপন্যাসটি তোমার লিটন রচিত, লর্ড লিটন রচিত দ্য লাস্ট ডেজ অফ পম্পাইয়ের যে ফুলওয়ালি নিদিয়ার চরিত্রটি রয়েছে, সেই ফুলওয়ালি নিদিয়ার চরিত্রে অঙ্কিত হয়েছে বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসটি। যথেষ্ট রোমাঞ্চ সৃষ্টিকারী এই রজনী উপন্যাসটিও কিন্তু তৎকালীন যুগে বেশ পাঠকদের মন কেড়ে নিয়েছিল। উপন্যাসের চরিত্রের আত্মকথনের মাধ্যমে রচিত হয়েছে তোমার এই উপন্যাসগুলি বা এই উপন্যাসটি। এছাড়াও রয়েছে বিখ্যাত তার একটি সামাজিক উপন্যাস, যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে কৃষ্ণকান্তের উইল। কৃষ্ণকান্তের উইল উপন্যাসে গোবিন্দলালের মতো এক সৎ পবিত্র চরিত্র রোহিণীর অবৈধ প্রণয় সংস্পর্শে এসে তার যে চরিত্রের অধঃপতন ঘটে সেই একটি বিষয়কে কিন্তু এই উপন্যাসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এরপর 3 নম্বর যে বিষয়টি রয়েছে তত্ত্ব ও দেশাত্মবোধক উপন্যাস। এই তত্ত্ব ও দেশাত্মবোধক উপন্যাসের মধ্যে রয়েছে আনন্দমঠ, দেবী চৌধুরানী। বঙ্কিমের তত্ত্ব দেশাত্মবোধক উপন্যাসগুলির মধ্যে আনন্দমঠ সর্বশ্রেষ্ঠ। এখানে কোনো নায়ক চরিত্র নেই। এই উপন্যাসে বন্দে মাতরম সঙ্গীত সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় রচিত হয়েছে। তৎকালীন যুগে বিপ্লবীদের বীজ মন্ত্রে পরিণত হয়েছিল এই বন্দে মাতরম ধ্বনিটি। এছাড়াও দেবী চৌধুরানী উপন্যাসটি এক অসহায় বালিকা বধূ প্রফুল্ল কিভাবে ভবানী পাঠকের সংস্পর্শে এসে ডাকাত দস্যু নেত্রী দেবী চৌধুরানীতে পরিণত হয়েছিল এবং পরিশেষে সংসার জীবনে ফিরে গিয়েছিল, এক অসাধারণ এক তত্ত্ব দেশাত্মবোধের আকারে কাহিনীটি রচিত হয়েছে দেবী চৌধুরানী।
এই ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 3টি শ্রেণীবিভাগ, উপন্যাসের শ্রেণীবিভাগ। আমরা মূল্যায়ন পর্যায়ে বলতে পারি এর জীবন লইয়া কি করিব, কি করিতে হয়। এই যে জীবন জিজ্ঞাসা, এই বঙ্কিমচন্দ্রের জীবন জিজ্ঞাসা। বাংলা উপন্যাসের প্রথম ও শ্রেষ্ঠ পুরুষ বঙ্কিমচন্দ্র তার আদর্শ, মর্যাদা, মহিমার কথাই তুলে ধরেছেন প্রত্যেকটি উপন্যাসের মধ্য দিয়ে। প্রত্যেকটি উপন্যাসের মধ্য দিয়ে সমাজ বিচক্ষণের কথা, সমাজ নির্দেশের কথা, সমাজের যে তাৎক্ষণিক পরিবেশ পরিস্থিতির কথা প্রত্যেকটি উপন্যাসের মধ্য দিয়ে তৎকালীন সামাজিক প্রেক্ষাপটকে কিন্তু পাঠক সমাজের কাছে তুলে ধরেছেন। তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কিন্তু আমরা সাহিত্য জগতের শ্রেষ্ঠ সম্রাট অভিধায় ভূষিত করেছি। আর সেদিক থেকে বিচার করলে বাংলা সাহিত্যে কিন্তু বঙ্কিমের অবদান যথেষ্ট এবং সর্বগ্রণ্য। তাহলে আজকে আলোচনা করলাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা সাহিত্যে তার অবদান, তার যে দীর্ঘ 14খানি উপন্যাস রয়েছে। তবে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, বঙ্কিমচন্দ্র এই 14টি উপন্যাস লেখার পূর্বে একটি ইংরেজি উপন্যাসও রচনা করেছিলেন, দ্য রাজমোহনস ওয়াইফ, যেটি ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এরপর তিনি বাংলা উপন্যাসগুলো রচনা করেছিলেন, যাকে আমরা 3টি শ্রেণীতে ভাগ করেছি: ইতিহাস ও রোমান্স ধর্মী উপন্যাস, পারিবারিক ও সামাজিক উপন্যাস এবং তত্ত্ব ও দেশাত্মবোধক উপন্যাস। এই প্রশ্নোত্তরটি আমাদের টিউশনিতেও লেখানো হয়েছে। যারা ক্লাস করেছো তারাও এই ভিডিওটা ভালো করে দেখবে, তাহলে দেখবে এই প্রশ্নের উত্তরটা তোমাদের করতেই হবে না, 1-2বার শুনলেই হয়ে যাবে। এবং এছাড়াও যারা আমাদের সেন্টারে অ্যাডমিশন হবে, এখনো লেট করছো, তারা অতি সত্বর আমাদের সেন্টারে আসো, যোগাযোগ করো এবং অ্যাডমিশন হয়ে যাও। ধন্যবাদ।